ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 11-এর অর্থাৎ একাদশ শ্রেণী সেমিস্টার 1-এর যাদের ছায়া প্রকাশনীর বই আছে ইতিহাস বিষয়ে, সেই ছায়া প্রকাশনী বইয়ের শেষের দিকে যে মডেল কোশ্চেন পেপার আছে, মডেল সেট আছে, কোশ্চেন পেপারের সেট আছে, সেই সেটের উত্তর নিয়ে, এবং উত্তর বলার সঙ্গে সঙ্গে সেই উত্তরটা তোমরা এই টেক্সট বইতে কোন পেজে পাবে সেটাও জানিয়ে দেবো এবং উত্তরের ব্যাখ্যাও দেব। এর আগে প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টারের অনুশীলনী প্রশ্ন আমি করিয়েছি এবং প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টারের ক্লাসও নিয়েছি, থিওরি ক্লাস যেটা। তাই তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নাও। আর আজকে আমরা মডেল সেটের কোশ্চেনটা করি, সেটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ 40 মার্কসের তোমাদের বইয়ের শেষের দিকে আছে। এখানে ফুল মার্কস তোমাদের অবশ্যই সবাই জানো 40 মার্কস, এবং এমসিকিউ থাকবে 9 ধরনের এমসিকিউ থাকবে। ডাইরেক্ট এমসিকিউ কিছু থাকবে, শূন্যস্থান পূরণ, বিবৃতি ব্যাখ্যা, স্তম্ভ মেলানো, ট্রু ফলস, সত্য মিথ্যা, এই সমস্ত এমসিকিউ এর ধরন থাকবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন আমাদের দিয়েছে যে ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান, তার কিছুমাত্র বেশি বা কম নয়। কথাটি কে বলেছেন? কথাটি কে বলেছেন তোমরা বইয়ের প্রথম পেজেই পেয়ে যাবে। উত্তর হবে বিউরি। বিউরি এই কথাটি বলেছেন। এর পরের প্রশ্ন দিয়েছে ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হলেন কে? উত্তর অপশন সি, থুকিডিডিসকে বিজ্ঞানসম্মত ইতিহাসের ব্যাখ্যার জনক বলা হয়। প্রথম প্রশ্নের উত্তর তোমরা প্রথম পেজেই পেয়ে যাবে, ফার্স্ট পেজেই পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরও ফার্স্ট পেজেই থাকবে। এরপরে 3-এর দাগের প্রশ্ন, কুমোরের চাকা আবিষ্কৃত হয় কোন যুগে? কুমোরের চাকা মানুষের সভ্যতার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার। এটা হয়েছিল নব্যপ্রস্তর যুগে। উত্তর তুমি পেয়ে যাবে 5 নম্বর পেজে। 4-এর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাকাব্য হলো কোনটি? উত্তর হবে মহাভারত। এর উত্তর তোমরা পেয়ে যাবে 8 পেজে। প্রায় লক্ষাধিক শ্লোক মহাভারতে আছে। 5-এর প্রশ্ন, আমির খসরু রচিত গ্রন্থটি হলো কি? আমির খসরু রচিত গ্রন্থটি হলো, উত্তর অপশন এ, কিরান উস সাদাইন। 6-এর প্রশ্ন রোমান সাম্রাজ্য থেকে দিয়েছে। আমির খসরুর প্রশ্নটা পেয়ে যাবে 18 পেজে। 6-এর প্রশ্ন, যে 3টি মহাদেশ জুড়ে রোমান সাম্রাজ্যের বিস্তৃতি ছিল সেগুলি হলো, উত্তর অপশন সি, ইউরোপ, এশিয়া ও আফ্রিকা। 7-এর প্রশ্ন, কলাম অফ ট্রাজান হলো কি? কলাম অফ ট্রাজান হলো একটি বিজয় স্তম্ভ। উত্তর পেয়ে যাবে 34 পেজে। আর 6-এর প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে 25 পেজে। 8-এর প্রশ্ন, রোমা এটেরেনা নামের মুদ্রা প্রচলন করা হয় কার সময় বা কে করে? উত্তর হবে হ্যাড্রিয়ান। রোমের একটা বিশেষ মুদ্রা ছিল রোমা এট্রেনা, সেটা চালু করেছিল হ্যাড্রিয়ান। এই হ্যাড্রিয়ান বিভিন্ন বিদেশি আক্রমণ এবং গল যে উপজাতি মানুষ আছে তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য রোমান সাম্রাজ্যে হ্যাড্রিয়ান প্রাচীর দিয়েছিলেন। ঠিক আছে। 9-এর প্রশ্ন, রোমের দ্বিতীয় রাজধানী স্থাপন করা হয় কোথায়? রোমের দ্বিতীয় রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল বা বাইজেন্টাইনে। উত্তর পেয়ে যাবে 39 পেজে। 10-এর প্রশ্ন,
রোমের সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম রূপে স্বীকৃতি দেন কে? উত্তর কনস্ট্যান্টাইন। রাষ্ট্রধর্ম রূপে স্বীকৃতি দেয় কনস্ট্যান্টাইন। 39 পেজে তোমরা এর উত্তর পেয়ে যাবে। 11 প্রশ্ন, জাস্টিনিয়ানের পত্নী ছিলেন কে? জাস্টিনিয়ান একজন দক্ষ শাসক ছিলেন। তার একজন সহযোদ্ধা বা সহকারী শাসিকা হিসাবে ছিলেন থিওডোরা। এর উত্তর পেয়ে যাবে 43 পেজে। 12 প্রশ্ন, তুরস্ককে কেন্দ্র করে ওসমানিয়া সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। ওসমানিয়া বা অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে? 120 পেজে তোমরা এই প্রশ্নের উত্তর পাবে। ঠিক আছে, উত্তর হবে 1299 খ্রিস্টাব্দে, অপশন ডি। এর পরের প্রশ্ন 13 দাগের, হাইয়া সোফিয়া গির্জার প্রধান স্থপতি কে ছিলেন? উত্তর তোমরা পেয়ে যাবে 55 পেজে। অপশন এ, ইসিডোরিয়াস ছিলেন প্রধান স্থপতি, অর্থাৎ কে তার ডিজাইন বা নকশা তৈরি করেছিল? উত্তর ইসিডোরাস। 55 পেজে পাবে। 14, একটি আদর্শ নগর রাষ্ট্রের জনসংখ্যা হবে 5000, এ কথা কে বলেছিলেন? নগর রাষ্ট্র মানে সিটি স্টেট গ্রিসে গড়ে উঠেছিল। এর উত্তর পাবে 81 পেজে। উত্তর হবে প্লেটো। ঠিক আছে। 15, গ্রিক পলিসগুলিকে অস্বাভাবিক রাষ্ট্র বা অ্যাবনর্মাল স্টেট বলে অভিহিত করেছিলেন কে? অ্যাবনর্মাল স্টেট রূপে অভিহিত করেছিলেন আর জে হোপার। ঠিক আছে, এইটাও তোমরা পেয়ে যাবে 81 পেজে। 16, স্পার্টায় যে পরিষদ ছিল তাকে কি বলা হতো? 82 পেজে পাবে এর উত্তর। উত্তর হবে গেরুসিয়া। স্পার্টায় যে পরিষদ ছিল তাকে বলা হতো গেরুসিয়া। 17, পেরিক্লিস ছিলেন কে? পেরিক্লিস ছিলেন এথেন্সের শাসক। ঠিক আছে, পেরিক্লিস ছিলেন এথেন্সের শাসক। এইটাও তোমরা পেয়ে যাবে 82 পেজে। 18 প্রশ্ন, চোরা হলো একটি কি? চোরা হলো, উত্তর পেয়ে যাবে 83 পেজে বইয়ের। গ্রামীণ অঞ্চলকে চোরা বোঝানো হয়। 83 পেজে পাবে। অঙ্গ জনপদটির রাজধানী ছিল কোথায়? অঙ্গ জনপদটির রাজধানী ছিল 88 পেজে পাবে। উত্তর হবে চম্পা। চম্পাতেই অঙ্গ জনপদটির রাজধানী ছিল। 20, অটোমান আমলে শ্রুতি নাটককে কি বলা হতো? অটোমান আমলে শ্রুতি নাটককে বলা হতো মিদ্দাহ। 124 পেজে পাবে। ঠিক আছে। 21, ড্যানিয়েল উইলসন ড্যাশ খ্রিস্টাব্দের ড্যাশ নামক গ্রন্থে প্রিহিস্ট্রি বা প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেছিলেন। তোমরা এর উত্তর 2 নম্বর পেজে পেয়ে যাবে। 1851 খ্রিস্টাব্দে দ্য আর্কিওলজি অ্যান্ড প্রিহিস্ট্রি ক্যানালস অফ স্কটল্যান্ড, এই বইতে তিনি প্রিহিস্ট্রি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। 22 প্রশ্ন, বিভিন্ন প্রত্নতত্ত্ববিদ গ্যাস নির্মিত হাতিয়ার ক্রমোন্নতি লক্ষ্য করে ড্যাশ যুগকে 3টি ভাগে বিভক্ত করেছিলেন। এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে 2 নম্বর বইয়ের পেজে। উত্তর হবে পাথরের যে সাইজ বা সুচালতা সেটাকে ভিত্তি করে এই যুগকে 3টি ভাগে ভাগ করেছিলেন। 23 প্রশ্ন, সব দিক থেকে বিচার করে বলা যায় যে ড্যাশ ইতিহাস রচনা পদ্ধতি সত্যি ড্যাশ ছিল। 17 পেজে তোমরা এই প্রশ্নের উত্তর পাবে। উত্তর হবে আরবদের। ঠিক আছে, আরবদের ইতিহাস রচনার পদ্ধতি সত্যি ছিল উন্নততর। 24, ড্যাশ সংঘাতের অনিবার্য পরিণতি ছিল ড্যাশ যুদ্ধ। এর উত্তর হবে 31 পেজে পাবে এই প্রশ্নের উত্তর। এ, অ্যান্টনি অক্টাভিয়ানের সঙ্গে যুদ্ধ হয়েছিল, সংঘাত হয়েছিল, আর এটা ছিল অ্যাক্টিয়ামের যুদ্ধ। 25, নিরোর আমলে রোমের যোগ্যতম মন্ত্রী ছিলেন কে? নিরোর আমলে যোগ্যতম মন্ত্রী ছিল
সেনেকা এবং বারাস। এর উত্তর পেয়ে যাবে 33 পেজে। 26, নার্ভার পুত্র ছিলেন ড্যাশ, তার উপাধি ছিল ড্যাশ। নার্ভার পুত্র ছিলেন ট্রাজান, তার উপাধি ছিল অপটিমাস প্রিন্সেপ। ঠিক আছে, অপশন সি এর উত্তর। 27, মার্কাস অরেলিয়াস লাতিন সাহিত্যিক ড্যাশ এবং গ্রিক সাহিত্যিক ড্যাশের ছাত্র ছিলেন। এর উত্তর প্লেটোর ছাত্র ছিলেন এবং লাতিন সাহিত্যিক প্লেটো এবং হেরোড অ্যাক্টিকাসের সাহিত্যিকের ছাত্র ছিলেন। এর উত্তর তোমরা পেয়ে যাবে 35 পেজে। 28, ধ্রুপদী যুগে অর্থাৎ খ্রিস্টপূর্ব 5ম থেকে ড্যাশ শতকে গ্রীসে ড্যাশগুলির পরিপূর্ণ বিকাশ ঘটে। উত্তর অপশন বি, 4র্থ শতকে গ্রীসের নগরাষ্ট্রগুলি পরিপূর্ণ বিকাশ ঘটে। এর উত্তর তোমরা 79 পেজে পেয়ে যাবে। 29, খ্রিস্টপূর্ব ড্যাশ শতকে ভারতের কোনো রাজনৈতিক ঐক্য ছিল না, গড়ে উঠেছিল ড্যাশ। তাহলে এখানে কি হবে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না, গড়ে উঠেছিল কি মহাজনপদ। অপশন সি হবে এর উত্তর। ঠিক আছে, এটা কোথায় পাবে? এটা পাবে তোমরা একদম দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম দিকে যে পেজগুলো আছে 82 পেজে। 30, সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের ড্যাশ নীতি গ্রহণ করে সেখানকার রাজাদের বশ্যতা ও ড্যাশ প্রদানের প্রতিশ্রুতি আদায় করেছিল। উত্তর তোমরা পেয়ে যাবে 137 পেজে। উত্তর হবে গ্রহণ পরিমোক্ষ কর। গ্রহণ পরিমোক্ষ কর নীতি, গ্রহণ পরিমোক্ষ নীতি নিয়েছিল এবং কর প্রদানে প্রতিশ্রুতি আদায় করেছিল। এরপরে আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন শুরু হচ্ছে, অর্থাৎ এইগুলো বিবৃতি ব্যাখ্যা প্রশ্ন। বিবৃতি ক কি বলছে? 31 নম্বরের প্রশ্ন, হোমো সাপিয়েন্স হলো প্রথম আধুনিক মানুষ। ঠিক আছে, এটা ঠিকই বলছে, হোমো সাপিয়েন্স পৃথিবীর প্রথম আধুনিক মানুষ, ঠিকই আছে। আর বিবৃতি ক বলছে আধুনিক মানুষ, বিবৃতি খ বলছে আধুনিক মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করত, এটাও ঠিক হবে। তাই উত্তর হবে অপশন ডি, দুটি বিবৃতি ঠিক। 32 প্রশ্ন, টেসিয়াস ভারত সম্পর্কে একটি গ্রন্থ রচনা করেছিলেন। টেসিয়াস, এটা ঠিক হবে, ভারত সম্পর্কে টেসিয়াস একটা গ্রন্থ রচনা করেছিলেন, কিন্তু বিবৃতি খতে দেখো তার গ্রন্থটি বিশ্বাসযোগ্য, এটা ভুল। তার গ্রন্থটি অনেকটা কল্পনা অতীত, মানে কল্পনা করা যায় না এই ধরনের গল্প কাহিনী তিনি লিখেছিলেন, যেটা এই বইয়ের বিশ্বাসযোগ্যতা কমিয়ে দিয়েছে। তাই উত্তর হবে অপশন বি, ক ঠিক ও খ ভুল। 33, বিবৃতি ক কি বলছে? অ্যান্টনি ক্লিওপেট্রার সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করেন। এটা কি হবে উত্তর? এটা অবশ্যই উত্তর ঠিক হবে, অ্যান্টনি ক্লিওপেট্রার সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করেছিলেন। আর বিবৃতি খতে কি বলছে? এর ফলে তিনি সামরিক দিক থেকে লাভবান হয়েছিলেন। অর্থাৎ এই দুটোই কিন্তু ঠিক হবে, তিনি যুদ্ধ করার সময় মিশরের অস্ত্র সামরিক সম্পদ ব্যবহার করার জন্য ক্লিওপেট্রাকে বিয়ে করেছিলেন। ঠিক আছে, অগাস্টাসের সঙ্গে লড়াই করার জন্য। তাই এই প্রশ্নের উত্তর হবে অপশন এ, ক ও খ ঠিক। 34, বিবৃতি ক সম্রাট থিওডোসিয়াস 391 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের বৈধ ধর্মরূপে স্বীকৃতি দেন। এইটা অবশ্যই ঠিক হবে। ঠিক আছে, এইটাও ঠিক হবে। আর বিবৃতি খ কি বলছে? শেষ পর্যায়ে রোমে পেগান ধর্মের প্রসার ঘটে, এটা ভুল হবে। ঠিক আছে, থিওডোসিয়াস যে খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের বৈধ ধর্মরূপে স্বীকৃতি দিয়েছিল তাকে কি বলা হতো? এডিক্ট অফ থিসিওলিনিকা। ঠিক আছে, এডিক্ট অফ থিসিওলিনিকা। ঠিক আছে, রোমের শব্দ তো, তাই
তোমাদের প্রোনাউন্সিয়েশন করতে সমস্যা হতে পারে। উত্তর হবে ক ঠিক ও খ ভুল। 35-এর প্রশ্ন, এখানে স্তম্ভ মেলাতে দিয়েছে, কিছু লিপির নাম দিয়েছে এবং ভারতের সেই লিপিগুলো দেশের সঙ্গে মেলাতে হবে। ঠিক আছে, সহগড়ের তাম্রলিপি, এটা কোথায় ছিল? সহগড়ের তাম্রলিপি ছিল ভারতে। তারপরে বলেছে যে বেহিস্তন লেখ, বেহিস্তন লেখ হবে পারস্যতে, বেহিস্তন লেখ হবে পারস্য। আর হাইরেটিক লিপি কি হবে? হাইরেটিক লিপি হবে সুমেরে। আর কিউনিফর্ম লিপি কোথায় হবে? কিউনিফর্ম লিপি হবে 4-এর এ মিশরে, কিউনিফর্ম লিপি। ঠিক আছে, তাহলে অপশন কি হবে? অপশন বি উত্তর হবে। 36-এর দাগের প্রশ্ন, স্তম্ভ 1 স্তম্ভ 2 মেলাতে দিয়েছে। 1-এর স্তম্ভ দিয়েছে পুরাতন পাথরের যুগ বলতে বোঝায় পাথরের উষা, 1-এর সি। আর 2-এর হবে অস্ট্রালোপিথেকাস, উত্তর হবে নরবানর। আর নিয়ান্ডারথাল মানব কি হবে? 3-এর এ জার্মানিতে পাওয়া গেছিল। আর জিগুরাত হবে কোথায়? মেসোপটেমিয়াতে। ঠিক আছে, জিগুরাত। তোমরা 4 নম্বর এবং 6 নম্বর পেজে এই স্তম্ভ মেলানোর প্রশ্নগুলো পেয়ে যাবে। আর 35 নম্বরের প্রশ্ন তোমরা পেয়ে যাবে 6 নম্বর পেজে। ঠিক আছে, আর 37-এর প্রশ্ন কি দিয়েছে? যে স্তম্ভ 1-এ বলেছে বিভিন্ন পলিশ, বিভিন্ন পলিশ কোথায় গড়ে উঠেছিল? গ্রিসে। আর ইফর ছিল ম্যাজিস্ট্রেট, কোথাকার ম্যাজিস্ট্রেট? ইফর ছিল স্পার্টার ম্যাজিস্ট্রেট, স্পার্টার ম্যাজিস্ট্রেটকে বলা হতো ইফর। গ্রিসের যে নগরাষ্ট্র স্পার্টা এবং এথেন্স, সে স্পার্টার যে ম্যাজিস্ট্রেট ছিল তাকে বলা হতো ইফর। আর মহাজন পদ কোথায় গড়ে উঠেছিল? ভারতে। আর আরকন যে ম্যাজিস্ট্রেট সেটা ছিল এথেন্সে। তাহলে উত্তর হবে অপশন বি। ঠিক আছে, 38-এর প্রশ্ন, স্তম্ভ 1 স্তম্ভ 2, এখানে ম্যাজিস্ট্রেটের নাম আছে আর পলিশের নামগুলো দিয়েছে। এখানে আরকন আমরা আগেই দেখে এলাম যে এথেন্সের ম্যাজিস্ট্রেটকে বলা হতো আরকন, ইফর বলা হতো স্পার্টার ম্যাজিস্ট্রেটকে। আর থিটিস কাদের বলা হতো? থিটিস বলা হতো এথেন্সের কৃতদাসদের। আর হেলোড বলা হতো কাকে? হেলোড বলা হতো স্পার্টার কৃতদাসকে, স্পার্টার কৃতদাসকে হেলোড বলা হতো। উত্তর হবে অপশন সি। তারপরে 39-এর প্রশ্ন, বিবৃতি ক কি বলছে? প্রায় ঐতিহাসিক যুগে লিপির প্রচলন ছিল, অবশ্যই ঠিক হবে, লিপির প্রচলন ছিল প্রায় ঐতিহাসিক যুগে, কিন্তু সেগুলো পাঠোদ্ধার করা যায়নি, পড়া যায়নি। ঠিক আছে, এটার উত্তর ঠিক হবে। আর বিবৃতি খ লিপি প্রাচীন ভারতীয় ইতিহাসের অমূল্য উপাদান, এটাও ঠিক হবে, দুটোই ঠিক, কিন্তু এই দুটোর সঙ্গে তেমন কোনো মিল নেই, আলাদা আলাদা অর্থপূর্ণ হবে, তাই অপশন কি হবে? ডি হবে। আর 40 নম্বর শেষ প্রশ্ন আজকের জন্য, বিবৃতি ক রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্ম রাষ্ট্রধর্মে রূপান্তরিত হয়েছিল, এটা অবশ্যই ঠিক হবে। ঠিক আছে, আর বিবৃতি খ বলছে খ্রিস্ট ধর্ম প্রসারের ফলে রোমের দাস প্রথার অবসান ঘটেছিল, এটা ভুল হবে, দাস প্রথা অবসান ঘটেনি। তাহলে অপশন কি হবে? অপশন সি হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম মডেল সেটের প্রশ্ন হয়ে গেল। তোমরা এই মডেল সেটের প্রশ্নগুলো যদি করো তাহলে অবশ্যই যখন সেপ্টেম্বরে অ্যানুয়াল পরীক্ষা হবে সেমিস্টারে, ঠিক আছে, ফাইনাল পরীক্ষা হবে, সেই পরীক্ষার এইখান থেকে অনেক প্রশ্নই কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, কমন পাবে, তাই এটা ভালো করে দেখে নিও। এরপরে আমরা আলোচনা করব পরের যে মডেল সেটের প্রশ্ন আছে সেগুলো সম্পর্কে এবং যে দ্বিতীয় অধ্যায়ের যেটুকু থিওরি পার্ট বাকি আছে সেগুলো নিয়ে। ঠিক আছে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।